আপনার কি দীর্ঘদিন ধরে পিরিয়ডস হচ্ছে, অনিয়মিত পিরিয়ডস হচ্ছে? আপনার কি পেটে অর্থাৎ তলপেটে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব করছেন? ঘন ঘন প্রস্রাবজনিত সমস্যা, কোষ্ঠকাঠিন্য হয়েছে কি আপনার? এবং দেখা যাচ্ছে যে গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা, সহবাসে নানান রকম প্রতিবন্ধকতা বা ব্যথা অনুভূত হচ্ছে। এ সমস্ত কিন্তু ইঙ্গিত দিচ্ছে জরায়ুতে টিউমার বা ফাইব্রয়েডের। জানেন কি, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের যে সমস্ত মহিলারা রয়েছেন অর্থাৎ 15 থেকে 45 বছরের মধ্যে এই ফাইব্রয়েডের প্রবণতা কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়েছে। আর ফাইব্রয়েড বা টিউমার হলে স্বভাবতই কোন প্রশ্নটা মাথায় আসে বলুন তো? এটা ক্যান্সার নয় তো? হ্যাঁ, এই সমস্ত প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের মাথাতেও ভিড় করছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজবো আজকের ভিডিওতে। কেন হয় ফাইব্রয়েড, কাদের হয় ফাইব্রয়েড, এবং ফাইব্রয়েড হলে আদৌ তার চিকিৎসাই বা কী, এবং ফাইব্রয়েডের কি কোনো ঘরোয়া রেমেডি রয়েছে? অবশ্যই সবটা জানতে কিন্তু আপনাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, হেলথ ক্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ইউট্রাসে ফাইব্রয়েড নিয়ে কথা বলবো। ভীষণ কমন এই সমস্যাটি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা যে ধরনের লাইফস্টাইলে অভ্যস্ত সেখানে প্রায় 15 থেকে 45 বছর বয়সী মহিলাদের এই ধরনের সমস্যা হচ্ছে। ইউট্রাসে ফাইব্রয়েড হচ্ছে, তার ফলে অনিয়মিত ব্লিডিং, এবং সেটা হয়তো নানা রকম কমপ্লিকেশনও রিপ্রেজেন্ট করছে। এবং এই সমস্যা যখন আসছে তখন তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। শুরুতেই বলি কেন হয় এই ইউট্রাসে ফাইব্রয়েড। আসলে ইউট্রাসে ফাইব্রয়েড হওয়ার পেছনে দুটি হরমোন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। পিরিয়ড সাইকেলের 30 দিনের মধ্যে প্রথম 15 দিন হচ্ছে গিয়ে ইস্ট্রোজেন এবং পরবর্তী 15 দিন প্রোজেস্টেরন হরমোনের আধিক্য থাকে। এছাড়াও আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে যে যাদের ধরুন অনেক তাড়াতাড়ি পিরিয়ডস শুরু হয় বা অনেক দেরিতে পিরিয়ডস বন্ধ হয়, তাদের কিন্তু প্রোজেস্টেরন হরমোনের কারণে ইউট্রাসে ফাইব্রয়েড বা টিউমার হতে পারে। এছাড়া জেনেটিক কারণ তো রয়েছে, মানে ধরুন যাদের পরিবারে মা, দিদা, ঠাকুমা এদের হয়তো ইউট্রাসে ফাইব্রয়েডের হিস্ট্রি রয়েছে, তাদের ক্ষেত্রে অনেকটাই এই ধরনের ইউট্রাসের যে ফাইব্রয়েড, সেই ফাইব্রয়েডের সম্ভাবনা কিন্তু থেকেই যায়। ইউট্রাসের ফাইব্রয়েডের নানান সিমটমস নিয়ে এবার একটু আলোচনা করা যাক। ইউট্রাসের যে ধরনের গঠন রয়েছে সেখানে ইউট্রাসের ভেতরের দেওয়ালে যেরকম টিউমার হতে পারে তেমনি কিন্তু বাইরের দেওয়ালেও টিউমার হতে পারে, এবং তার ফলে ইউট্রাসের যে আকার সে আকার কিন্তু অনেকটা বেড়ে যায়, অর্থাৎ যাকে আমরা বলি বাল্কি ইউট্রাস। এবং বাল্কি ইউট্রাস হলে পর ব্লিডিংটা কিন্তু অত্যন্ত মাত্রায় বেড়ে যায় এবং দেখা যায় অনিয়মিত ব্লিডিংয়ের মতো সমস্যাও। আবার ধরুন অনেকের ক্ষেত্রেই ভীষণ পেট একটা ভার ভার মতো ব্যাপার থাকে, বা তারা হয়তো একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন, তার কারণ তাদের মনে হয় তাদের পেটটা বেশ খানিকটা ভারী হয়ে গিয়েছে। ইউট্রাসের টিউমারের নানান রকম সাইজ হয়ে থাকে। এবার ধরুন যাদের একটু বড় সাইজের টিউমার রয়েছে তাদের ক্ষেত্রে এক ধরনের কমপ্লিকেশন থাকে, কিন্তু যাদের একটু ছোট সাইজের টিউমার রয়েছে সেটাও কিন্তু কমপ্লিকেশন আনতে পারে। তবে ছোট ধরনের টিউমারের কমপ্লিকেশনের পরিমাণটা অনেকটাই কম। যখন ইউট্রাসের টিউমার বা ফাইব্রয়েড অনেকটা বড় আকার নেয় তখনই কমপ্লিকেশন তৈরি করতে পারে। কী ধরনের কমপ্লিকেশন তৈরি করতে পারে না, অনেক সময় ফ্যালোপিয়ান টিউবকে ব্লক পর্যন্ত করে দিতে পারে এই ফাইব্রয়েড, এবং ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। বারবার করে মিসক্যারেজ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে যারা বিবাহিত নারীরা রয়েছেন তাদের ক্ষেত্রে। কনসিভ করতেও অনেক সময় সমস্যা তৈরি হয় কারণ এই ইউট্রাসের ফাইব্রয়েড। বারবার করে মিসক্যারেজ হওয়ার প্রবণতা সাবমিউকার ফাইব্রয়েডের কারণেই হয়ে থাকে। ইউট্রাসের ফাইব্রয়েডের এই সমস্যা যখন এই ধরনের কমপ্লিকেশন নিয়ে আসছে তখন সেখানে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা সম্ভবপর হয় যে তার ফাইব্রয়েডের সাইজটা কী রয়েছে এবং তার ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা হওয়া উচিত। কিন্তু যারা এই ফাইব্রয়েডের চিকিৎসা সঠিকভাবে করেন না তাদের ক্ষেত্রে রক্তাল্পতা যেরকম হতে পারে তার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যাট ডিপোজিশনের মতো সমস্যা হয়, অর্থাৎ মেদ জমে যাওয়ার মতো সমস্যা হয়, ক্যালসিফিকেশনের মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে এই ফাইব্রয়েডের ট্রিটমেন্ট যদি ঠিকমতো সময় না হয়। তার ফলে নানান রকম ইনফেকশন হওয়ার প্রবণতাও কিন্তু অনেকটাই বেড়ে যায় দীর্ঘদিন ফাইব্রয়েড থাকলেই। তবে অনেকেই মনে করে থাকেন যে ফাইব্রয়েড মানেই হয়তো ক্যান্সার। না, সেরকম কোনো ব্যাপার নেই।
সমস্ত ফাইব্রয়েড কিন্তু ক্যান্সার নয়, তবে হ্যাঁ দীর্ঘদিন থাকার ফলে যখন কমপ্লিকেশন বাড়তে থাকে সেই সময় কিন্তু জটিলতা আসাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। সুতরাং সবসময় চিকিৎসকের কাছে পৌঁছানোটা কিন্তু প্রয়োজন যখন আপনি দেখছেন যে আপনার মধ্যে কমপ্লিকেশন বাড়ছে। এবারে চিকিৎসা পদ্ধতি কেমন হবে? চিকিৎসা পদ্ধতির নানা রকম পদ্ধতি রয়েছে। অনেক সময় মেডিসিনের মাধ্যমেও চিকিৎসা হয়ে থাকে, ইনজেকশন দেওয়ার ব্যাপারও রয়েছে, ইনজেকশন দিয়েও কিন্তু চিকিৎসকরা অনেক সময় চিকিৎসা করে থাকেন। সেক্ষেত্রে হরমোন ইনজেক্ট করা হয়। আবার অনেক ক্ষেত্রে হয়তো এতটাই কমপ্লিকেশন বেড়ে যায় সেখানে সার্জারি ছাড়া কিন্তু কোনো রকম উপায় থাকে না, এবং সার্জারি হবার আগেও নানান রকম প্রসিডিওরে ফাইব্রয়েডের যে আকার সেটাকে কিন্তু কমানো হয়ে থাকে। সেই সময় কিন্তু ল্যাপারোস্কোপি বা হিস্টেরেক্টমি করেও এই ফাইব্রয়েডকে নির্মূল করা সম্ভবপর হয়, বা ফাইব্রয়েডকে কিন্তু অপারেশন করে বাদ দিয়ে দেওয়া হয়ে থাকে। চিকিৎসা পদ্ধতির মধ্যে সার্জারি তো ডেফিনেটলি রয়েছে, তবে ফাইব্রয়েডের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ অনেক সময় ওবেসিটির কারণে ফাইব্রয়েড হয়ে থাকে। তাই যাদের ফাইব্রয়েডের অর্থাৎ জেনেটিক ব্যাপারটি রয়েছে, অর্থাৎ পরিবারে কারো ছিল, তারা সতর্ক হতে পারেন, বা যাদের হয়তো শরীরে কোনো রকম কোনো অ্যাবনর্ম্যালিটি রয়েছে তারা কিন্তু অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করুন, এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক বিষয়গুলো রয়েছে সেগুলো মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এবারে আসবো ঘরোয়া কিছু উপায়ের প্রসঙ্গে, যেগুলি আপনি যদি করে থাকেন তাহলে ফাইব্রয়েডের সমস্যাকে খানিকটা হলেও নির্মূল করা সম্ভবপর হয়। ঘরোয়া এমন কিছু জিনিস যেগুলো হয়তো আপনি খেতে পারেন বা লাগাতে পারেন, তাতে করে আপনার ফাইব্রয়েডের যে আকার, যে সাইজ, সেটা কিন্তু অনেকটাই কমবে। আর সে তালিকায় সবার প্রথমে আমি বলবো অ্যাপল সিডার ভিনিগারের কথা। অনেকেই ডায়েটের জন্য অ্যাপল সিডার ভিনিগারকে ব্যবহার করে থাকেন, ডিটক্সিফিকেশনের কাজ করে থাকে। সেই 2 চামচ অ্যাপল সিডার ভিনিগারের সঙ্গে যদি আপনি সেটিকে যদি জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেক দিন সকালবেলায় খেয়ে থাকেন তাহলে ডিটক্সিফিকেশন তো হবেই, আর তার সঙ্গে সঙ্গে ফাইব্রয়েডের যে সাইজ সেটাও কিন্তু খানিকটা কমবে, অর্থাৎ খানিকটা হলেও সংকুচিত হবে। তাই আপনি অবশ্যই ফাইব্রয়েডের সমস্যায় কষ্ট পেলে অ্যাপল সিডার ভিনিগারকে কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে আমি বলবো আমলকির কথা। আমলকি বা আমলকির রস, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শুধুমাত্র স্বাস্থ্য নয়, আমাদের ত্বক, আমাদের চুল সবের জন্য ভীষণভাবে উপকারী। এই আমলকি কিন্তু আপনার শরীরে ইউট্রাসে জমাট বাঁধা যে রক্ত রয়েছে সেই রক্তকে তরল করতে অনেকটাই সাহায্য করে থাকে, এবং ফাইব্রয়েডের আকারকে বেশ খানিকটা কমাতে বা সংকুচিত করতে সাহায্য করে। তাই আমলকি কিন্তু একটি সুপারফুড। সেই সুপারফুডকে অবশ্যই যারা ফাইব্রয়েডের সমস্যায় কষ্ট পাচ্ছেন তারা ব্যবহার করতেই পারেন। এরপর আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন মহৌষধি কাঁচা হলুদ। কাঁচা হলুদের মেডিসিনাল প্রপার্টি এতটাই রয়েছে যে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু টিউমারের যে সাইজ সেই সাইজকে বাড়তে দেয় না এই হলুদের মধ্যে থাকা কারকিউমিন। সুতরাং হলুদকে আপনি কিন্তু ফাইব্রয়েডের সমস্যায় কষ্ট পেলে অবশ্যই রাখবেন। এবারে বলবো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাদ্য খাবারের কথা। বিভিন্ন জিনিসে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। বাদামে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের হার্টের জন্য ভালো, আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো, এবং যারা ফাইব্রয়েডের সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের জন্যও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাদ্য খাবার ভীষণভাবে উপকারী। তাই আজই কিন্তু যারা ফাইব্রয়েডের সমস্যায় কষ্ট পাচ্ছেন তারা ব্যবহার করতে পারেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং তারপর তার উপর একটু গরম সেক দেন, তাহলে ইউট্রাসে ফাইব্রয়েড কিন্তু অনেকটাই সংকুচিত হয়। সুতরাং আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল, তার সঙ্গে একটু গরম সেক ফাইব্রয়েডের আকারকে সংকুচিত করবার জন্য, বা ফাইব্রয়েডের সাইজকে একটু সংকুচিত করবার জন্য। এছাড়া আপনার জীবনযাত্রায় একটা পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে, জীবনশৈলীর পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে, অবশ্যই কিছু ফুড হ্যাবিটসের চেঞ্জের প্রয়োজনীয়তা রয়েছে, এবং আমাদের যে ধরনের লাইফস্টাইল সেখানে স্ট্রেস যেমন থাকছে তার সঙ্গে আমাদের ফুড হ্যাবিটসেরও পরিবর্তন ভীষণভাবেই প্রয়োজন ইউট্রাসে ফাইব্রয়েডের মতো ক্রমবর্ধমান একটা সমস্যাকে নিয়ন্ত্রণে আনবার জন্যে। সুতরাং যদি আপনাদের এই ধরনের ঘরোয়া টোটকার মাধ্যমে সমস্যার সমাধান হয় তাহলে খুবই ভালো, কিন্তু যদি সমস্যা মনে হয় আরও অনেক জটিল হচ্ছে, আরও অনেক কমপ্লিকেশন বাড়ছে, কারণ এই ফাইব্রয়েডের কারণে কিন্তু বন্ধ্যাত্ব হয়, তবে হ্যাঁ ছোট ফাইব্রয়েড বন্ধ্যাত্বের কারণ নয়, এবং ফাইব্রয়েড মানেই কিন্তু ক্যান্সার নয়। এই ধারণাগুলো কিন্তু আমাদের যে ভুল ধারণাগুলো রয়েছে সেই ভুল ধারণাগুলো আমাদের কাটিয়ে ওঠার ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে, আর তার জন্যই সচেতনতা তৈরি করবার জন্য আমাদের হেলথ প্লাসের একটি ভিডিও।
সুতরাং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ফাইব্রয়েড সম্পর্কে কিছুটা বলবার চেষ্টা করলাম। আশা করি যারা ফাইব্রয়েডের সমস্যায় ভুগছেন তারা এই ধরনের ঘরোয়া টোটকাগুলোকে অবলম্বন করবেন এবং কিছু সাবধানতা এবং সচেতনতা আপনাদের এই সমস্যা থেকে বা এর কমপ্লিকেশন থেকে কিন্তু অনেকটাই দূরে রাখতে পারে। তবে সমস্যা জটিল হলে চিকিৎসকের কাছে যান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু আপনার সুস্থতার দিকে এগিয়ে চলুন, এটাই আমাদের মূল বার্তা। আর হেলথ প্লাসের নানান ভিডিও কেমন লাগছে সেটা আমাদের জানাতে ভুল করবেন না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের কি ধরনের বিষয় নিয়ে ভিডিও বানালে সুবিধা হয় সেটা আমাদের কিন্তু জানাতে একেবারেই ভুল করবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা থাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার।